এটাকে আমি সর্বশেষ চাকরি করেছি দিগন্ত টেলিভিশনে। ওখানে আমি ইংরেজি বুলেটিন সেটাতে আমি চাকরি করতাম। তো আমাদের তো ওই হেফাজত আন্দোলনের বিরুদ্ধে বিগত সরকার যে ক্র্যাকডাউনটা করলো, এটা ছিল ২০১৩ সালের ৫ই মে। ওইদিন আমাদের দিগন্ত টেলিভিশন এবং ইসলামিক টেলিভিশন, এই ২টা টেলিভিশন ওই একই সাথে, মানে একদিকে আরামবাগ, মতিঝিল, পুরানা পল্টন, ফকিরাপুর এলাকায় পুলিশের ক্র্যাকডাউন চলছে, ঠিক অন্যদিকে আপনার এই ২টা মিডিয়া অফিসে আবার পুলিশের ক্র্যাকডাউন চলছে। এরকম একটা পরিস্থিতি। তো এরপরে আমি তো বেকার হয়ে গেলাম। বেকার মানে এটা একটা সিচুয়েশন। আমি একা না, আমাদের টেলিভিশনের প্রায় কয়েকশো স্টাফ একই সাথে বেকার হয়ে গেলেন। তো এরপরে কিছুদিন তো আমাদের ভাইরা যারা স্টাফ ছিলেন তারা তৎপরতা চালিয়েছিলেন যে কিভাবে টেলিভিশনটা আবার শুরু করা যায়। তারা মানববন্ধন করতেন, তারপরে প্রেস ক্লাবের সামনে তারা সভা সমাবেশ করতেন, এগুলো তারা নিয়মিত করতেন। আমার ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন ছিল, কারণ আমি একটু মনে করাই দিই আপনাদের। ৫ই মে হচ্ছে এই টেলিভিশনটা বন্ধ হলো, আর জুলাই মাসে হলো আমার বাবার ট্রাইব্যুনালের রায় হলো। ওইটা আমার একদম পিক আওয়ার ছিল, রায়ের একদম শেষ দিকে। ফলে আমার ব্যক্তিগতভাবে ওই সময় প্রচণ্ড ব্যস্ততা। আমি অনেক সময় আক্ষেপ করে বলি যে চাকরি হারানোর যে মানে ইমিডিয়েট শক, ওইটা যে আমি প্রকাশ করব, ওই সুযোগটা আমি পাই নাই। কারণ ওই সময় আমার মামলার একদম হাই টাইম ছিল। আর আমি আমাদের পরিবারের পক্ষ থেকে অ্যাসাইন ছিলাম মামলাগুলো দেখভাল করার জন্য। এই জন্য মামলার দায়িত্ব আমাকেই পালন করতে হতো। মামলার দায়িত্ব বলতে আইনজীবী, আমার কারাবন্দী পিতা, তারপরে সংগঠন, এদের সাথে যে সমন্বয় করা। এবং আমি আমার মামলায় সাক্ষীও দিয়েছিলাম। আমার বাবার মামলায় আমি একটাই ডিফেন্স সাক্ষী ছিলাম, সেটা আমি ছিলাম। ফলে আমার ঐকেন্দ্রিক ব্যস্ততা অনেক বেশি ছিল। এই করে আমাদের ওই সময়টা পার হলো। এরপরে তো রায় হলো। এরপরে আপনার এটাও মনে করিয়ে দিই যে একটা আইন করেছিল সরকার, যে ট্রাইব্যুনালের আইনটাকে সংশোধন করে, যে ট্রাইব্যুনালের যে কোনো রায়ের বিরুদ্ধে যদি কেউ আপিল করতে চায়, পরবর্তী ১ মাসের মধ্যে তাকে সে আপিলটা করতে হয়। ফলে রায়ের পরপরই আবার আমাদের পরের মাসটা ছিল খুবই খুবই ব্যস্ত। ১ মাসের মধ্যে এত বিশাল মামলা, এই প্রসিকিউশনের বিশাল ডকুমেন্টস, আমাদের ডিফেন্সের বিশাল ডকুমেন্টস, এগুলোকে খুব দ্রুত আবার একটা জায়গায় করে নিয়ে সবগুলোকে সম্মিলিত করে কনসাইজ করে স্টেটমেন্ট সহ কী গ্রাউন্ডে আমরা আপিল করব সেগুলো নিয়ে বারবার মিটিং করা, সব করে আমরা আপিল করতে করতে আমার আসলে ২০১৩ সালটাভাবেই চলে গেল। আচ্ছা, আপনি বললেন যে আপনি হেফাজতের যে ক্র্যাকডাউনটা আপনার দিগন্ত টিভিতে হলো, সেই জিনিসটা আপনি তো সরাসরি। আচ্ছা, ওই দিনের ঘটনা যদি বলি, ওই দিন আমার মানে আব্বার ছিল, শুনানি ছিল ট্রাইব্যুনালে। আমি শুনানি করে আমি ট্রাইব্যুনাল থেকে, তো আমাদের অফিস ছিল বিজয়নগর, তো এটা খুব কাছেই ট্রাইব্যুনাল থেকে। আমি ট্রাইব্যুনাল থেকে সাধারণত হেঁটেই চলে আসতাম। তো হেঁটে আসতাম। তো আমি যখন ট্রাইব্যুনাল পার হয়ে, প্রেস ক্লাব পার হয়ে আমি যখন পল্টনের দিকে আসছি, তখন কিন্তু ভয়াবহ অবস্থা। রাস্তা ঘাট পুরো একদম কিন্তু রণক্ষেত্র। অসংখ্য মানুষ কিন্তু আহত, লোকদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে একদম পাজাকুলা করে, কাউকে কাউকে ভ্যানে করে, এগুলো কিন্তু আমি দেখছি। সে তখন ধরেন দুপুর ২:৩০ বা ৩টার মতো বাজে। আমার অফিস নিউজ ছিল ৫টায়। আমি দ্রুত আগে অফিসে গেলাম। অফিসে গিয়ে আমরা যতটুকু পারি, তো সংবাদ যতটুকু কালেকশন করা যায়, তারপরে ফুটেজ কালেকশন করা যায়, সেগুলোর জন্য আবার একটু বের হলাম দ্রুত। যেহেতু আমাদের একদম অফিসটার অবস্থান ছিল একদম ওই জায়গাগুলোর একদম মাঝখানে। ফলে আমরা বিজয়নগর, পল্টন, পুরানা পল্টন মোড়, এই জায়গাগুলোতে কিছু ফুটেজ নিলাম। আমাদের অফিসের ছাদ থেকে কিছু ফুটেজ নিলাম, নিয়ে আমরা মোটামুটি রাশ মিলিয়ে আমরা নিউজটা শেষ করলাম। নিউজ শেষের পরে এরপরে তো আমাদের শিফট তো শেষ হতো রাত ১১টায়। ১১টা পর্যন্ত আমি বেশ কয়েকবার উঠানামা করেছি, যেহেতু ওই দিন পুরো সন্ধ্যাবেলাতেও খুব জমজমাট, লোকজন আসছে, লোকজন গ্যাদার করতেছে, তারা সারা রাত থাকবে আরামবাগ, পল্টন, মতিঝিল এই এলাকায়, তাদের একটা প্রস্তুতি, সেগুলো আমরা সব চোখের সামনে। আমি একটু পরপর নামছি, দেখছি, আবার উঠে যাচ্ছি, আবার নামছি, এরকম করে করে এরপর আমার যখন শিফট শেষ হলো, এরপর আমি বিদায় নিলাম। বিদায় নিয়ে বের হলাম। বের হয়ে চিন্তা করলাম যে এখন তো আমি সিভিল, এখন তো আমার অফিসের কোনো ডিউটি নেই। আমি একটা কৌতূহলবশত আমি চলে গেলাম হচ্ছে শাপলা চত্বরে। এবং শাপলা চত্বরের ওই ঘটনাটা কিন্তু কয়েকটা চ্যানেল লাইভ করেছিল, ইনক্লুডিং আমাদের টেলিভিশন সহ লাইভ করেছিল। আর আমি নিজেও
ঘুরে ঘুরে দেখছিলাম। আমি ফকিরাপুল থেকে আপনার পল্টন কালভার্ট রোড হয়ে আপনার ফকিরাপুলের দিকে গেলাম, আবার ওখান থেকে আরামবাগের দিকে গেলাম। তো আরামবাগেই মূলত ছিলাম। যখন রাত 2টো বাজে তখন আমি আরামবাগে, এবং আরামবাগ থেকে যখন ওই পুলিশগুলো ঢুকছে, একটা পুলিশ সহ যে বিরাট বাহিনী, আমরা তো আর ওই সময় জানি না যে কারা ঢুকছে, বিশাল সংখ্যক বাহিনী, এবং প্রচণ্ড আওয়াজ করতে করতে, সাউন্ড গ্রেনেড, গুলি এগুলো করতে করতে তারা ঢুকছে। একটা পর্যায়ে তখন জনগণ যখন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটোছুটি শুরু করলো, আমরাও তাদের সাথে ছুটোছুটি করলাম, এবং আমি একদম মতিঝিল শাপলা চত্বরের দিকেই আমি দৌড়ালাম। দৌড়িয়ে কিন্তু একদম স্টেজটা আমি দেখলাম। সেখানে তখন খুব সম্ভবত জুনায়েদ বাবুনগরী সাহেবের কিছু বক্তব্য চলছিল, বা তিনি চিৎকার করছিলেন, তিনি শান্ত থাকার জন্য লোকজনকে অনুরোধ করছিলেন। এগুলো পার হয়ে আমরা দৌড়াতে শুরু করলাম। এরপরে খুব সম্ভবত যে বলাকা, যেটা ওই দিকে কোনো একটা জায়গায়, বোধহয় একটা জায়গায় আমি ছিলাম, আমার সাথে আরেকজন ভাই ছিল। আমরা কোনো রকম একটু আশ্রয় নিয়ে ওখানে থাকলাম, ওখানেই বসেছিলাম, যেহেতু চতুর্পাশে আওয়াজ এবং দৌড়াদৌড়ি, মুহুর্মুহু গুলি সবই চলছে ওর মধ্যে, এবং অসংখ্য স্যান্ডেল রাস্তায়, অসংখ্য স্যান্ডেল, অসংখ্য ব্লাড পড়ে আছে। তো ওইখানে যখন আমি রাত 2:30-3টা হবে, তারপর ওখান থেকে আমরা ওখানেই ছিলাম। ওখানে ফজর নামাজের পরে আমরা বের হয়েছি, যখন আলো বের হচ্ছে তখন। ওইখানে যখন আমরা বসা, আমি আর আমার আরেক পরিচিত একজন ভাই, আমার সিনিয়র, তখন হচ্ছে আমার অফিস থেকে আমার আরেকজন কলিগ, উনি সেই দিন বাসায় যান নাই, উনিও এই সিচুয়েশনের যে উত্তেজনা সব কিছু মিলিয়ে তিনি ছিলেন, এবং তিনি আমাকে ফোন দিয়ে বললেন যে এরকম তো আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আসছে, এবং তারা পিসিআর এমসিআর সব বন্ধ করে দিয়েছে, বা সব ক্লোজ করে দিচ্ছে, 38 স্টেশন ব্লক করে দিচ্ছে সব। তখনই জানতে পারলাম যে টেলিভিশনটা বন্ধ। তো প্রাথমিকভাবে তো বুঝতে পারিনি, হয়তো মনে করেছিলাম যে হয়তো লাইভটা বন্ধ করেছে বা কিছু একটা। পরে না বুঝলাম যে আসলে টেলিভিশন স্টেশনই তারা বন্ধ করে দিয়েছে একটা। আচ্ছা, আপনি পরে ওখান থেকে কখন আসলেন? আমরা ফজর নামাজ পড়ে ওখানেই, কারণ ওখানে পরিবেশটা এরকম ছিল যে বের হওয়ার মতো কোনো অবস্থা নেই। ওখানে তো গোলাগুলি, এবং আপনার কোনো মানুষ নেই, শুধু মানুষ শুয়ে আছে, আপনি একজনের উপর একজন শুয়ে আছে। তারা কয়জন মারা গেছে বা জানি না, তারা অজ্ঞান হয়ে গেছে তাও জানি না। আমরা জাস্ট আমার ওখানে মনে পড়ে দুটো বিল্ডিংয়ের মাঝখানে যে সরু জায়গাটা, ওখানে আমি সারা রাত আমি দাঁড়ানো। সারা রাত বলতে প্রায় 2-3 ঘন্টা, কারণ এটা তো শুরু হয়েছিল 3টার পরে, 3:30টার পরে। তো ওই সময় থেকে আপনার ফজর পর্যন্ত এই সময়টা পার করে যখন আস্তে আস্তে দিনের আলো ফুটলো, তখন আমরা আবার ওখান থেকে বের হলাম। তখন আমার মতো আরও অনেকেই আস্তে আস্তে বের হচ্ছে, এবং তখন আর পুলিশ ঝামেলা করেনি, আমাদেরকে যেতে দিয়েছে। কখনো কি এরকম মানে মৃত্যু ভয় মনে করছো? না, দেখেন, মৃত্যু ভয়, আমি আল্লাহর রহমতে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি বিগত মানে এই 15 বছরে যা কিছু হয়েছে বাংলাদেশের রাজধানীতে, বড় বড় কর্মসূচি, আপনি মনে করেন যে সেটা রাজপথের কোনো প্রোগ্রাম হোক, 4 দলীয় জোটের কোনো জনসভা হোক, এই হেফাজতের এটা বললাম, তারপরে ধরেন এই যে শাহবাগের যে আন্দোলনের সময়গুলো, তারপরে ধরেন আমার বাবার যে ফাঁসির সময়গুলো, যে ওই সময়কার যে উত্তেজনাকর মুহূর্ত থেকে শুরু করে পরবর্তীতে 18 সালের নির্বাচন বা 13-14 সালের আন্দোলন, মার্চ ফর ডেমোক্রেসি, যা যা ঘটলো ওই সময়গুলোতে, খালেদা জিয়ার অফিসের সামনে ট্রাক রাখা, তারপরে ধরেন প্রফেসর গোলাম আজম সাহেবের মৃত্যু, আরাফাত রহমান কোকোর মৃত্যু, তারপরে মনে করেন 18 সালের নির্বাচন, তারপরে আমাদের এই যে সাইদি সাহেবকে যে হাসপাতালে এনে যেভাবে বিষয়টা মানে যেভাবে ওই দিনকার হাসপাতালের ভিতরে যে ম্যাসাকার, এই প্রত্যেকটা ঘটনায় কিন্তু আমি ফিল্ডে, আমার আল্লাহর রহমতে, আমি জানি না আমার মতো আর কেউ বলতে পারবে কি না, আমি প্রতিটা ঘটনায় মাঠে ছিলাম। আমি কোনো ঘটনারই আপনার দূর থেকে দেখেছি এরকম না, প্রত্যেকটা, বা ফোনে শুনেছি বা ফেসবুকে পড়েছি এরকম না, আমি প্রত্যেকটাতেই মাঠে ছিলাম, এবং প্রতিটা ঘটনায় আমাকে দেখার সুযোগ হয়েছে। সো এই ঘটনাগুলোর সময় যেটা আপনি বললেন যে মৃত্যু ভয়, ওটা তো আসলে ওই সময়টায় যখন আপনি অনেক লোকজনের মাঝখানে থাকবেন,
তখন খুব বেশি একটা কাজ করে না, কিন্তু যখন পরবর্তীতে একা হয়ে যান বা কোনো কারণে যখন আপনি দেখেন যে না আপনার আশপাশে কেউ নাই, আপনি একা, অথবা এখন যখন চিন্তা করি তখন মনে হয় যে এটা খুব টাফ, খুবই টাফ।